আমি একটা কথা বলি, হাসানা সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসানা সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানা সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। প্রিয় দর্শকবৃন্দ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমন্বয়ক সারজিৎ এবং হাসনাত তারা তো আমাদের সামনে এখন নায়ক হয়ে গেছে, কিন্তু তার পিছনে অনেক গল্প, কিন্তু অনেক ইতিহাস কিন্তু রয়ে গেছে, যেটা আমরা কিন্তু জানি না। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সারজিৎ এবং হাসনাতের গোপন কিছু তথ্য একটা প্রবাসী ভাই দিলেন। গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। তার নাম হলো সিয়াজাত রাজ। চলুন আমরা তার কথাগুলো শুনে আসি, তারপর আপনারা মন্তব্য করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি একটা কথা বলি, হাসানা সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসানা সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানা সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। বাট আসিফ ভাই, নাহিদ ভাই, এদের অংশগ্রহণ, এদের কথাতেই সাধারণ মানুষ আসলে রাজপথে নেমেছিল। আসিফ ভাই, নাহিদ ভাই যে পরিমাণ শারীরিক মানসিক টর্চারের শিকার হয়েছে, এখন দেখেন হাসানা সারজিৎটা নায়ক হয়ে গেছে। বাকি এই রিক্সা চালক বলেন, শ্রমিক বলেন, আমার দোকানদার বলেন, আপনার ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আহত নিহত হয়েছে। আচ্ছা, এরা এখন বলে যে শুধু এটা ছাত্র আন্দোলন ছিল। ছাত্ররা কি এত সহজ? একটা আন্দোলন এত সহজেই করতে পারবে? এটা গণ আন্দোলন ছিল, একটা গণ অভ্যুত্থান ছিল। আপামর জনতা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রবাসী, প্রত্যেকটা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যবসায়ী, শ্রমিক, যুব, সবার অবদান ছিল। জামাত শিবির, গণ অধিকার বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, সবার ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন হয়েছে। আমাদের দেশ কোনোদিনই পরিবর্তন হবে না, এটা খুব দুঃখ নিয়ে বললাম। আমাদের বাংলাদেশ কোনোদিন পরিবর্তন হবে না। তবে তারা যেইভাবে একটা বিশৃঙ্খলার কথাবার্তা বলছে, ঢাকা মেডিকেলে আপনি এখন যান, 3 জন ছাত্র পাবেন, 10 জন পাবেন রাস্তার শ্রমিক। টোকাইরা বেশি মারা গিয়েছে ভাই। ভ্যানে করে, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভ্যানে করে জানোয়ার মার্কা পুলিশ অমানুষ, এরা ভ্যানে করে মানুষকে মেরে, ইন্টারনেট লাইট অফ করে ভ্যানে করে লাশগুলোকে নিয়ে যাতে কবর দিছে। সেই ভিডিওগুলো দেখবেন বেশিরভাগই আমার শ্রমিক ভাইরা, বেশিরভাগই আমার যারা রাস্তায় শহীদ টোকাই ভাইরা। এদেরকে টোকাই বলা আসলে আমার পক্ষে সম্ভব নেই, এদেরকে আমার শহীদ বলতে হবে। এই শহীদ ভাইরা আজকে দেখেন গণকবরে শুয়ে আছে, অথচ এদের কোনো খোঁজখবর নেই। 1-1.5 লাখের ওপরে মানুষ মারা হয়েছে, সবাই বলে 1-1.5 হাজার। কত মানুষকে মেরে জামাচাপা দিয়ে দিছে, সেগুলো লাশ এখন পাওয়া যায় না, কারণ তাদের ফ্যামিলি নাই, কে খোঁজখবর নিবে? সেখানে আমি বলবো যেসব পুলিশরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের এই লোগো প্রথমে চেঞ্জ করতে হবে। এই নৌকার লোগো বাদ দিয়ে প্রয়োজনে জাতীয় মসজিদের লোগো দিতে হবে। যদি জাতীয় মসজিদের লোগো না দেওয়া হয়, তাহলে প্রয়োজন অন্য লোগো দেন, আমাদের কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানচিত্র সিস্টেম করে লোগো দেন, যেহেতু আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের নাগরিক। আর সারজিৎ, হাসানাতের ব্যাপারে স্পষ্ট করতে চাই, তোমরা বক্তব্য দাও, ক্লিয়ার করো। টাকা নিয়ে 9-6 করো না, কোনো কিছু নিয়ে 9-6 করো না। তোমাদের একার আন্দোলন না, আমরা তোমাদের সমন্বয়কদের আপনার সম্মান করি। আচ্ছা, বঙ্গবন্ধু তো 1971 সালে বঙ্গবন্ধু তো ভাষণ দিয়ে পাকিস্তানের কারাগারে ছিল, সেখানেও তো তিনি দেখছি যে মুভির ভিতরে দেখছি আমরা যে বিড়ি টানতেছে, হুক্কা টানতেছে। হ্যাঁ, কিন্তু এখন বঙ্গবন্ধু আইসা কি বলে? প্রধানমন্ত্রী বলে যে আমার বাবার এদেশ, আমার বাবা একা এদেশ স্বাধীন করছে, বঙ্গবন্ধু ক্রেডিট দিছে, আমি এদেশ স্বাধীন করছি। তোমাদের অবস্থা হয়েছে এরকম, মায়ের খাও না, উষ্টা খাও নাই, আন্দোলন সফল হয়েছে, এখন একজন বুক ফুলায় বলো সমন্বয়ক। হাসপাতালে যাও মিয়া, খোঁজখবর নাও, কয় টাকা দিছো হাসপাতালে? তুমি সারজিৎ, হাসানাত খালি দেখে ছবি চলে আসছো। আমার সমন্বয়ক, আমি আজকে নাম বলবো না, বাসায় গিয়ে দেখে আসছি, তোমাদের কেন্দ্রীয় 13 নম্বর সমন্বয়ক, নাম বললাম না, চিন্তা করে ছেলেটা, তোমরা খোঁজখবর নাও নাই। অথচ এই ছেলেটার বিশাল এক ভূমিকা ছিল, গরিব ফ্যামিলির সন্তান। তোমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। এই সুযোগ আমাদের দেওয়া হবে না। সো স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো, ক্রেডিট নিও না ভাই, ক্রেডিট নিও না। তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে, আমারও আছে, একজন রিক্সা চালকের আছে, একজন ভ্যান চালকের আছে। সো মানুষকে ছোট করো না, মানুষকে ছোট করা, তুমি বঙ্গবন্ধুর মতো তাহলে স্বৈরাচারী হয়ে গেলা। এই আন্দোলনের কারণে আমি দুবাই থেকে আসছি, দুবাই তো আন্দোলন করছি,
দুবাইতে আন্দোলন করছি, আমাদের 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 51 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি বারবার সমন্বয়কদের কাছে গেছি যে দেখ ভাই, দুবাই থেকে আমরা তোদেরকে টাকা দিছি, তোরা নিমো খারাপ, তোরা অস্বীকার করতে পারস, আমার কাছে স্ক্রিনশট আছে, আমরা অস্বীকার করতে পারি না। আমাদের প্রবাসীদের টাকা তোরা আন্দোলন চালাইছস, আমাদের রেমিটেন্সের টাকা তোদের আন্দোলন হয়েছে। যখন পুলিশ তোদেরকে গুলি করছে, আমরা টাকা পাঠানো বন্ধ করে দিছি যেন আমাদের রেমিটেন্সের টাকায় তোদেরকে গুলি চালাতে না পারে। ভাই, আমরা সেই আন্দোলন করছি। আমাদের ভাইরা আজকে কারাগারে দুবাইতে। আমি বারবার তোদের কাছে গেছি, তোরা আমাকে কি বললি, ভাই আমরা উকিল দিছি, আমরা এই করছি। একজন লোককে বের করতে মিনিমাম 50,000 দিরহাম করে লাগবে, বাংলাদেশি টাকায় 15 লাখ টাকা। আমি একটু অ্যাড করি, আজকে মিথ্যা কথা বলবো, আরব খান নামে একটা লোক আছে দুবাইতে, আপনারা অনেকে চিনেন। এই আরব খানও এই আন্দোলনের জন্য বিশাল ভূমিকা রাখছে, এই আন্দোলনে বিশাল একটা সমন্বয় করছে। এখনও তাদের বের করার জন্য আরব খানের বিশাল একটা ভূমিকা আছে। সো এ কারণে বলবো, প্রবাসী যারাই আছে নাম করা, প্রত্যেকটা বেবিক ভূমিকা রেখেছে। কিন্তু এখন এই 51 জন লোককে তোরা কি বের করছস? তোরা স্বাধীন হইছস, তোদের স্বাধীনতার জন্য যারা টাকা পাঠাইছে, যারা বিদেশে বসে আন্দোলন করছে, সোশ্যাল মিডিয়া যারা গরম করে রাখছে, তাদের বের করার জন্য কোনো পদক্ষেপ নিছস ভাই? তো আমার ভাইরা তো এখন জেলে বসে আছে। আমার ভাইরা, আমাদের ভাইদেরকে বের করার ব্যবস্থা কর, তারপরে বড় বড় কথা বল। যদি বলো যে প্রবাস থেকে একটা টাকা আসে নাই, তোরা সবচেয়ে বড় নিমো খারাপ। প্রবাসীদের টাকায় তোরা চলস, প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, প্রবাসীদের টাকা আছে দেখাই এই দেশ এখনো সমৃদ্ধ আছে, নেড়ে তোদের ভিক্ষা করে খাইতে হইতো। প্রিয় দর্শকবৃন্দ, যে ভাই এত সময় বক্তব্য দিচ্ছিল, এই ভাইয়ের প্রতিটা কথাই কিন্তু 100% সত্য এবং যুক্তি আছে। আর এই ভাইয়ের প্রতিটা কথার সাথে আমি একমত, কারণ তার কথা, প্রতিটা কথায় যুক্তি আছে, তিনি সত্যি কথাই বলেছেন। এমনকি আমাদের দেশের প্রতিটা মানুষের মনের কথাটি বলেছেন। কারণ যারা সমন্বয় নায়ক হয়েছে এখন, যেমন সারজিৎ, হাসনাত, তাদের অবদান ছিল, একেবারে ছিল না সেটা আমি বলবো না, তাদের অবদান ছিল। কিন্তু তাদের থেকে বেশি অবদান ছিল কাদের জানেন? যারা এখন উপদেষ্টা আছে, তাদের উপর অনেক টর্চার গেছে, সেটা হলো নাহিদ ভাই এবং আসিফ মাহমুদ। এই ভাই, তাদের উপর অনেক অত্যাচার গেছে, তারা অনেক অত্যাচার শিকার হয়েছে। সেক্ষেত্রে সারজিৎ এবং হাসনাতের উপর সেরকম কোনো অত্যাচার যায় নাই, কিন্তু আমি তাদেরকে কোনো দোষারোপ করব না। কিন্তু যারা এখন সমন্বয়ক নায়ক হয়েছে, তাদের এটা ভুলে যাওয়া যাবে না কাদের মাধ্যমে এই আন্দোলন হলো। প্রাথমিক অবস্থা এটা ছাত্র আন্দোলন ছিল, এটা সবাই সত্য, এটা অবশ্যই সবাই বলবে। কিন্তু শেষের দিকে যখন সরকার যে পদত্যাগ করলো, এটা তখন শুধু ছাত্র আন্দোলন ছিল না, এটা গণ আন্দোলন ছিল। সেখানে জামাত ছিল, বিএনপি ছিল, চরমোনাই ছিল, হেফাজত ছিল, এক কথায় রিক্সা চালক, দোকানদার, ব্যবসায়িক, রাস্তার টুকাই, বিভিন্ন শ্রেণীর মানুষ। বেশিরভাগ এই আন্দোলনে দরিদ্র মানুষ ছিল, অসহায় মানুষ ছিল। সেই জন্য তাদের কোনো খোঁজই নাই, অনেকের বাবাই নাই, টুকাই ছিল, তাদেরকে টুকাই বলা যায় না, আসলে সত্য কথা বলেছেন, তারা শহীদ। অনেক ব্যক্তি এমনও আছে যারা আন্দোলন করে তারা এখনো হাসপাতালে শুয়ে আছে, তারা কাতরাচ্ছে, তাদেরকে আমরা খোঁজ খবর নিচ্ছে না। তাদের এই কষ্টের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন দেশ পেলাম, দ্বিতীয়বার স্বাধীন হলো দেশটা, কিন্তু তাদের কোনো আমাদের খোঁজ খবর নেই না। আমরা সমন্বয়ক আমরা হয়ে গেছি, আমরা নায়ক হয়ে গেছি, এটা কখনোই ঠিক না। এটা ছিল গণ আন্দোলন। এই আন্দোলনের মধ্যে মাদ্রাসা ছাত্রদের অনেক অবদান আছে, যেটা অনেকেই বলতেই চায় না। এটা কখনোই এরকম না, এটা ছিল গণ আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলনও ছিল, ছাত্রও ছিল, গণমানুষ ছিল, সবাই ছিল। সবাই একত্র হয়ে এই আন্দোলন করে আমাদের এই দেশটা এই জালেম শাসক থেকে আমরা রক্ষা করতে পেরেছি। সেজন্য এটা ভুলে যাওয়া যাবে না। তার মাঝে প্রবাসী ভাইদের অবদান কিন্তু কম না। তারা যদি রেমিটেন্স পাঠানো বন্ধ না করতো, তাহলে এই আন্দোলন দিয়েও আর মনে হয় না কাজ হতো। প্রবাসী ভাইদের অনেক অবদান কিন্তু আছে, এটা ভুলে যাওয়া যাবে না। তারা রেমিটেন্স যুদ্ধ করেছেন, তারা সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ করেছেন, তাদেরকেও শ্রদ্ধা করতে হবে, তাদেরকেও সম্মান দিতে হবে। আর বিশেষ করে আমি বলতে চাই, যারা আহত হয়েছে এবং নিহত হয়েছেন, তাদের পরিবার পাশে এই সরকারকে, যে অন্তর্বর্তী সরকালীন সরকার আছে, তাদেরকে অবশ্যই, যারা বর্তমান চিকিৎসা অবস্থায় আছে, তাদেরকে সরকারিভাবে চিকিৎসা খরচ দেওয়া হোক এবং তাদেরকে একটা ভাতা দেওয়া হোক, একটা ভাতা তাদেরকে দেওয়া হোক, যাতে তাদের পরিবারটা চলতে পারে। অনেকের পা চলে গেছে, চোখ চলে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে দেখবে কে? তাদের জন্যই তো আজকে আমরা এই পর্যন্ত
আমরা আসতে পেরেছি, তাছাড়া সম্ভব হতো না। সেজন্য অবশ্যই আমাদের সবার দায়িত্ব, শুধু সমন্বয়ক হয়ে নায়ক হয়ে চলবে না, তাদের পিছনে দাঁড়ান, আপনারা তাদের কাছে যান এবং সরকারিভাবে তাদের চিকিৎসা খরচ বহন করেন। কারণ বেশিরভাগ দরিদ্র মানুষ শ্রেণী, বেশিরভাগ অসহায় মানুষ, গরিব মানুষের সন্তান আজকে তারা এই পথে চলে গেছে, তারা কিন্তু আহত হয়েছে, নিহত হয়েছেন। সবাই তাদের পরিবারের পাশে দাঁড়ান, কারণ একটা সন্তানকে মানুষ গড়ে অনেক কষ্ট করে, গরিবের সন্তান মানুষ করে, তার পিছনে তার দিয়ে রোজগারের ব্যবস্থা যেন আল্লাহ করে, তারা সেই আশাই করে। সেই সন্তান যদি পঙ্গু হয়ে যায় তাহলে তার পরিবারের অবস্থা কি একটু ভেবে দেখুন। সেজন্য সরকারিভাবে তাদেরকে ভাতা দেওয়া হোক, আর বিশেষ করে তাদের চিকিৎসা খরচ দেওয়া হোক। আর যারা ভিডিওটি দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।